গল্পটি শুরু হয়েছিল জাপানে একটি পরিবার কেন্দ্রিক মানুষ কেনজি কিয়োসাওয়াকে কেন্দ্র করে। সে তার স্ত্রী হিতোমিও তাদের ছোট মেয়ে সাচিকে নিয়ে দেখতে স্বাভাবিক শান্তিপূর্ণ জীবন কাটাচ্ছিল, কিন্তু সে বছরের শীত ছিল অস্বাভাবিকভাবে তীব্র, আর তাদের পুরনো বাড়ির নিরন্তর ঠান্ডা কেনজিকে অস্বস্তিতে ফেলছিল। তার মনে হতে লাগল তাদের আরও উষ্ণ আরামদায়ক একটি বাড়ি দরকার, এমন একটি নিরাপদ আশ্রয় যেখানে তার মেয়ে সুস্থভাবে বড় হতে পারবে। এই ভাবনাক্রমে তার মনে বাসা বাঁধতে লাগল। একদিন সুযোগ যেন হঠাৎ করেই হাজির হল। একটি নতুন হাউজিং এক্সিবিশনের ঝকঝকে ভাইরাল বিজ্ঞাপন চারদিকে ছড়িয়ে পড়েছিল, আর অনেকের মতো কেনজি ও হিতোমিও সেই প্রচারণায় আকৃষ্ট হয়। তারা ভেন্যুতে গিয়ে দেখল কেন এত হাঙ্গামা, এবং দ্রুতই একটি মডেল হাউস দেখে মুগ্ধ হয়ে গেল, যেখানে তাদের একটি পার্সোনালাইজ ট্যুরের জন্য বিশেষভাবে ভেতরে নিয়ে যাওয়া হলো, এমন একটি ভবিষ্যতের স্বপ্ন দেখানোর প্রতিশ্রুতি দিয়ে। বাড়িটি ঘুরে দেখাচ্ছিলেন এজেন্ট হোন্ডা, তীক্ষ্ণ পেশাদার আত্মবিশ্বাসী এক নারী। তিনি বাড়ির সব আধুনিক প্রযুক্তির বিষয় দেখাতে লাগলেন, চারিদিকে ছড়ানো সিসিটিভি ক্যামেরা নেটওয়ার্ক থেকে শুরু করে অত্যাধুনিক ক্লাইমেট কন্ট্রোল সিস্টেম, যা ঘরের প্রতিটি কক্ষকে ঠিকঠাক আদর্শ তাপমাত্রায় রাখতে পারে। ঠিক যখন তিনি মূল এয়ার কন্ডিশনিং ইউনিট দেখাতে নিচে নিয়ে যাচ্ছিলেন, তখনই তার সহকর্মী কোইচি হঠাৎ জোর করে দায়িত্ব নিয়ে নিল। সে জেদ করে বলল সেই ব্যক্তিগতভাবে কেনজিকে বেসমেন্টের উন্নতমানের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা দেখাবে। কিন্তু সেই আর্টশার্ট জানারাবিহীন বেসমেন্টে নামার পরই সবকিছু খারাপ দিকে মোড় নিল। কেনজির দীর্ঘদিনের দমিয়ে রাখা ক্লস্ট্রোফোবিয়া জেগে উঠল ভয়ঙ্করভাবে। তার চারপাশের দেওয়াল যেন সংকুচিত হতে লাগল, দৃষ্টি ঝাপসা হয়ে আসলো, বাতাস ভারী লাগছিল, আর আতঙ্কের ঢেউ তাকে গ্রাস করল। সে কোইচিকে বলল তাকে উপরে নিয়ে যেতে, কিন্তু তার নিজের কণ্ঠস্বরও দূর থেকে আসা বলে মনে হচ্ছিল। সে দেয়ালে হেলে পড়ল, আর মুহূর্তেই সব অন্ধকার হয়ে গেল। কেনজি যখন জ্ঞান ফিরল, সে দেখল সে আর বেসমেন্টে নেই, বরং নরম সোফায় শুয়ে আছে প্রশস্ত লিভিং রুমে। তার স্ত্রী হিতোমি উদ্বেগ নিয়ে তাকিয়ে আছে, আর তার দৃষ্টি গেল সাচির দিকে। ছোট্ট মেয়ে গভীর ঘুমে তলিয়ে আছে, পুরোপুরি শান্ত, যেন বাড়িটাই তার নিজের। সেই দৃশ্য কেনজির হৃদয় ছুঁয়ে গেল। ভয়ের সেই অভিজ্ঞতা সত্ত্বেও মেয়ে এমন স্বাচ্ছন্দ্যে রয়েছে, এতেই তাদের সিদ্ধান্ত পোক্ত হল। তার উপর হোন্ডা নিজের গল্প শোনালেন। তিনিও এক কন্যা শিশুর মা, এবং তিনি গত 2 বছর ধরে প্রায় একই ধরনের বাড়িতে সুখে আছেন। এমন ব্যক্তিগত আন্তরিক স্বীকৃতি তাদের সব দ্বিধা দূর করে দিল। এত বড় ত্রিসিদ্ধান্ত নিতে যে সাহস দরকার ছিল, তারা তা পেয়ে গেল। কেনজি তার মায়ের কাছে গিয়ে বিষয়টা জানালো। সে ভেবেছিল বকুনি খাবে, অর্থনীতি, পরিবার প্রথা নিয়ে, কিন্তু উল্টোটা হলো। তার মা একদমই আপত্তি করলেন না, বরং বললেন পরিবার নিয়ে ভালো জায়গায় থাকা এখন জরুরি। কিন্তু সে শান্তি ভেঙে গেল একটু পরেই হিতোমির চিৎকারে। কেনজি ছুটে গিয়ে দেখল হিতোমি পেছনের ঘরে দাঁড়িয়ে বিস্ময়ে তাকিয়ে আছে তার ভাই সাতোশির দিকে। মানসিক অসুস্থতায় ভোগা সাতোশি সাচিকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল। পুরো দৃশ্যটাই ছিল অস্বস্তিকর, কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল সাচির আচরণ। সে পুরোপুরি শান্ত, স্বাভাবিক, যেন চাচার কোলে নিজেকে নিরাপদ মনে করছে। তাকে কোলে থাকা থেকে সরানোর প্রয়োজনও বোধ করছে না। জটিল পারিবারিক পরিস্থিতির মাঝে এটি একটি অদ্ভুত অস্বস্তিকর মুহূর্ত। পরবর্তী কয়েকদিন কেটে গেল ব্যস্ততায়। একই সময় কেনজি জিমে চাকরির কাজ সামলাতে লাগল। ঘটনাচক্রে খবর ছড়িয়ে গেল নতুন বাড়ি কেনার বিষয়, আর তার এক সহকর্মী ইউরি তো খুবই উৎসাহ দেখাল। একদিন কেনজি ও হিতোমি হোন্ডার সঙ্গে দেখা করতে গেল। তখন হোন্ডা জানালেন তিনি শুধু এজেন্টই নন, একজন লাইসেন্সড আর্কিটেক্টও। তিনি আগ্রহ ভরে বললেন তিনি নিজেই তাদের স্বপ্নের বাড়িটি ডিজাইন করতে চান। তারা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। বাইরে বেরোনোর সময় কোইচি পথ রোধ করল, শেষবারের মতো তাদের পরিকল্পনা করার দায়িত্ব চাইল। কিন্তু তারা তাকে সোজাসুজি না বলে দিল। তার মুখে হাসি থাকলেও হতাশা লোকানো যাচ্ছিল না। কিন্তু এই আদর্শ পরিবার মানুষ সাজার আড়ালে কেনজি দ্বৈত জীবন বাঁচাচ্ছিল। সে সহকর্মী ইউরির সঙ্গে গোপন সম্পর্কে জড়িত ছিল, কিন্তু এক রাতে ইউরি সেই সম্পর্কের ইতি টানল। সে বুঝে গেছে কেনজি তাকে ব্যবহার করছে, তাই সে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে এমন কাউকে যে তাকে সত্যিই ভালোবাসে। এরপর নতুন জীবনের কাজে ব্যস্ত হয়ে গেল তারা। 1 বছরের নির্মাণ শেষ হল। হিতোমি এবার দ্বিতীয় সন্তানের গর্ভে। 3 জনের পরিবার দাঁড়িয়ে তাদের নতুন বাড়ির সামনে, একটি চিহ্ন তাদের ভবিষ্যতের। তারা হোন্দার সঙ্গে শেষবার দেখা করে কৃতজ্ঞতা জানাল। হোন্দা বললেন এমন একটি সুন্দর সুরেলা পরিবার তাদের নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। এক বাক্য যা একসঙ্গে আশাবাদী ও অনুচ্চারিত রহস্যে ভরপুর।
4 মাস পর নতুন বাড়ির জীবন নিজের নিয়মে চলছিল। হিতোমি সদ্য জন্মানো শিশুসহ তার বন্ধুদের বাড়ি ট্যুর করাচ্ছিলেন। ঘরজুড়ে চমৎকার প্রযুক্তি, বিশেষত ক্লাইমেট কন্ট্রোল সিস্টেম, সবাইকে মুগ্ধ করছিল। এইদিকে কেঞ্জি পাশে বসে ফোনে ব্যস্ত ছিল। হঠাৎ একটি বার্তা এলো, আর তার রক্ত ঠান্ডা হয়ে গেল। বার্তাটি ইউরির কাছ থেকে, তার সাবেক প্রেমিকা, এখন বিবাহিত। ভিডিওতে দেখা যাচ্ছে কেঞ্জি তাকে দেখতে গেছে। ইউরি বলল তার স্বামী ভিডিওটি দেখেছে। আরও ভয়ঙ্কর হল, ভিডিওটি কে ধারণ করেছে সে জানে না। মাথা ঘুরে গেল কেঞ্জির। সে তাড়াতাড়ি এয়ার কন্ডিশনারের সমস্যা এই অজুহাতে এজেন্সিতে ছুটল। সেখানে কোইচি সামনে এসে অদ্ভুতভাবে বলল যদি কখনো তার দাম্পত্যের সমস্যা হয় সে যেন তাকে জানায়। অতিরিক্ত আবেগপূর্ণ পরামর্শ দিল। এসব মন্তব্য কেঞ্জির সন্দেহ আরও বাড়িয়ে দিল যে ব্ল্যাকমেলকারী হয়তো কোইচি। বাড়িতে তখন হিতোমি ও তার বন্ধুরা কথা বলছিলেন। তাদের এক বাচ্চা খেলতে গিয়ে বেসমেন্টে নেমে গিয়েছিল। পরে ছেলেটি বিদায়ের সময় মলিন মুখে ওপরে থাকা অ্যাটিকের জানালার দিকে ইশারা করছিল, যেন কিছু দেখেছে। তার মা পাত্তা নিল না, আর হিতোমি কেঞ্জিকে বলল ছেলেটা হয়তো অসুস্থ ছিল। সেই সন্ধ্যায় হোন্দা এসে কোইচির অদ্ভুত আচরণের জন্য ক্ষমা চাইতে চাইলেন। হিতোমি রান্না করছিলেন, তিনি ভেতরে আমন্ত্রণ জানালেন। তারা তাকে পরিবারের মতোই ভাবতে শুরু করেছিলেন। 4 জনের এই উষ্ণ পারিবারিক দৃশ্যের বাইরে অন্ধকারে কেউ বাড়িটিকে দেখছিল। সে ছিল কোইচি। পরের দিন কেঞ্জি জানতে পারল পুলিশ তার সঙ্গে দেখা করতে এসেছে। পার্কিং লটে একজন গোয়েন্দা তাকে কোইচি সম্পর্কে প্রশ্ন করতে শুরু করল। কেঞ্জি বলল তাদের মধ্যে শুধু কাজ সংক্রান্ত ছোট্ট একটি বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল। তারপর গোয়েন্দা মূল কথায় এলেন, কোইচি মারা গিয়েছে। তার দেহ কেঞ্জির নতুন বাড়ির কাছের জঙ্গলে পাওয়া গেছে। কেঞ্জি হতবাক। গোয়েন্দার প্রশ্ন যেন বোঝাচ্ছে সে সন্দেহভাজন। ভীত হয়ে কেঞ্জি ইউরির কাছে ছুটল, জানতে ব্ল্যাকমেল থেমেছে কিনা। যদি থেমে থাকে তাহলে কোইচিই দোষী ছিল। কিন্তু ইউরি বলল না, কল এবং ভিডিও পাঠানো এখনও বন্ধ হয়নি। এর মানে প্রকৃত শত্রু এখনও বাইরে আছে। বাড়ি ফিরে হিতোমি জানালেন তিনি নিশ্চিত কেউ বাড়ির ভেতরে ঢুকেছিল। তারা আসার পর থেকেই কেউ তাদের নজরদারি করছে এমন অনুভূতি তার হচ্ছে। ঠিক তখনই কেঞ্জির মা ও সাতোশি হঠাৎ বেড়াতে এলো। সাতোশি তার নতুন ভাতিজিকে দেখে মুগ্ধ। দুজন মহিলা বাজারে যাবার সিদ্ধান্ত নিল। এরপর কেঞ্জি সাতোশির সঙ্গে কথা বলতে চাইলে সাতোশি নীরব হয়ে হঠাৎ চলে গেল। কিছুক্ষণ পর কেঞ্জির মনে অশুভ অনুভূতি আসলো। সে ক্যামেরার ফিড দেখে বুঝল সাচি কোথাও নেই। আতঙ্কে সে ভাবল সাচি হয়তো সেই জায়গায় গেছে যেখানে সে নিজে কোনোভাবেই যেতে পারে না, বেসমেন্টে। সে নেমে গেল, আর সেই সংকীর্ণ জায়গায় আবারও তার ভীতি চেপে ধরল। মাথা ঘুরছিল, দেয়াল ঘুরছে মনে হচ্ছিল। হাঁটু হাতের ভর দিয়ে এগিয়ে গেল। সাচিকে পেল, কিন্তু তাকে বের করে আনার আগেই দমবন্ধ লাগছিল, প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল। ঠিক সেই সময়ই তার ভাই সাতোশি হঠাৎ সেখানে এসে গেল।